যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলেন এবার, ওনার জীবন এটা প্রথম, প্রধানমন্ত্রীও প্রথম, এমপিও প্রথম। জি। বাট তারপরে আমি মনে করি সে একটা রাজনৈতিক পরিবারের, রাজনৈতিক পরিবার বলতেই যে জিয়াউর রহমান সাহেব একজন আর্মি চিফ ছিলেন, সুতরাং খুব অল্প সময়ে জিয়াউর রহমান সাহেব যখন মারা গেছেন, তারেক রহমান সাহেবরা খুব ছোট। বাট তারপরে তো ধরেন ওই রকম একটা ফ্যামিলিতে বড় হইলে তারা অনেক কিছু শেখে। তারপর তার মার প্রধানমন্ত্রী হিসাবে 10 বছর পুরোটাই পেয়েছেন, সেই হিসাবে কিছু এক্সপেরিয়েন্স যে তাদের হয় নাই তা কিন্তু নয়। সেই দিক থেকে যদি বিবেচনায় আমি নেই, তাহলে আপনি যদি আজকে এই মূল্যায়নটা আমি করি, তাহলে আপনি দেখবেন পতিত সরকার তো চ্যাপ্টার আমরা আনি না, কারণ আমি জানি না ঠিক, মিডিয়া এটাকে খুব ভুলে গেছে। আমরা ইউনূস সরকারই যদি আনি, ইউনূস সরকার প্রথম এমপিও হন নাই, প্রথম প্রধানমন্ত্রীও হন নাই, উনি এনজিও সরকার, ওনার ব্যাপারে নানান কথাবার্তা আছে। আজকে একটা রিট বোধহয় তার বিরুদ্ধে হয়েছে, সেটা পরে আসি। যেই কথাটা আজকে এক্সপেরিয়েন্স, আমি কেন এক্সপেরিয়েন্স বললাম প্রধানমন্ত্রীকে, যেহেতু সে তার মায়ের 10 বছর শাসনটা দেখেছেন, 1, 2 উনি 17 বছর নির্যাতিত হয়েছেন, উনি বহির্বিশ্বে ছিলেন। নির্যাতিত হইলে ওখানে বসে একটা নির্যাতন, কারণ আপনি নিজের দেশ ছেড়ে যখন বাইরে থাকেন সেটাই একটা নির্যাতনের পার্ট। বাট উনি ওখানে বসে আমরা দেখেছি আন্দোলন করেছেন, তারপরে দল পরিচালনা করেছেন, এগুলো নিয়ে কোনো ইয়ে নাই। তাহলে তার তো অনেক অভিজ্ঞতা ছিল সেই হিসাবে। তারপরে আপনি একটা গরম তাওয়ার উপরে ছিল ইউনূস সাহেব। গরম তাওয়ার উপরে কেন? খতিব পালায় গেছিল, গভর্নর পালায় গেছে, বিচারপতিরা পালায় গেছে, পুলিশ পালায় গেছে, সব কিছু থমথমে চারিদিকে অনেক হত্যার ইয়ের পর দিয়ে আমরা আসলাম। তাওয়াটা গরম বলা হয়, অর্থাৎ আগুনের উপরে। উনি সংস্কারের কথা বলছিলেন, উনি বলছিলেন যদি অল্প সংস্কার করতে হয় ডিসেম্বরে নির্বাচন, বেশি হলে জুনে। উনি কিন্তু ওনার কথা রেখেছেন। কথাটা কেন বলছি? কথাটা আমি এই জন্য বলছি, কথাটা যে বলা হয়েছে যে গণভোট যদি রাজি না হইতাম তাহলে নির্বাচন দিত না। নির্বাচন নিয়ে যাতে বাহানা না হয় সেজন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি। পার্লামেন্টে দাঁড়িয়ে বলে, ঠিক তখন আমি যে আস্থা আনবো এই সরকারের উপরে, এই আস্থার জায়গাটা আমার নষ্ট হয়ে যায়। কারণ আজকের প্রধানমন্ত্রী উনি বলছিলেন গণভোটে ভোট দিতে, সেই প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু আলোকে সবাই ভোট দিছে, সেটা বাস্তবায়ন হচ্ছে না। এটা একটা বিরাট ট্র্যাজেডি আমার কাছে মনে হয়। প্রধানমন্ত্রী সুস্পষ্ট কোনো ব্যাখ্যাও এ পর্যন্ত দেন নাই। এখন 3 মাসের কথাটা বললাম যে 3 মাস খুব গ্রহণযোগ্য সময় নেই। কেন বলছি এই কথাটা? কি পরিস্থিতিটা যে বিবরণ দিলাম, ইউনূস সাহেব এসে যখন দাঁড়াইছে, বাংলাদেশের কোনো রাজনীতিবিদকে এই কথাটা বলছিল? ওনার কোনো অভিজ্ঞতা নাই, উনি কিছু বোঝেন না। উনি 3য় দিন থেকে, উনি 8 তারিখে টেক ওভার করছেন, 12-13 তারিখ থেকে আন্দোলন সমান হয়েছে, 100, 150, 200 আন্দোলন হয়েছে। একটা রাজনীতিবিদ তো বলেন নাই যে তোমরা এত দাবি দাওয়া নিয়ে কেন আসতেছো? উনি তো একটা নির্বাচন দিয়ে চলে যাবে, উনি আসছেন ফর দ্য টাইম বিং। কোনো রাজনৈতিক দল বলেননি। আর সেই আন্দোলনগুলো এখন নেই। আমি কিন্তু জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। কাজে 3 মাস, আপনি 3 মাসই সময়, আপনি 3 মাস কি করেছেন সেটা ব্যাখ্যা দিতে হবে। এই 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছে, এই 3 মাসের মধ্যে পার্লামেন্ট বসছে, এবং পার্লামেন্টে 3 মাস কি হয়েছে? রাজাকার, মুক্তিযোদ্ধা, বিতর্ক, সুপ্ত, গুপ্ত। এটার জন্য তো আপনাদেরকে ভোট দেওয়া হয়নি। কি জন্য ভোট দেওয়া হয়েছে ব্যাখ্যা দেন আপনারা। এই পার্লামেন্টে যে প্রথম অধিবেশনটা গেল, কি আলাপ হয়েছে? আমার তো বলার দরকার নাই। আলাপটা কি হয়েছে? বেশ কিছু আইন পাস হয়েছে, বেশ কিছু আইন পাস করছে। কোন আইনগুলো? যে আইনগুলোর সাথে মারাত্মকভাবে একটা কাঠামো পরিবর্তন হয়ে যেতে পারে, একটা যুগান্তকারী সংস্কার হতে পারে, সেগুলাকে আপনারা বাদ দিচ্ছেন। কি বইলা? গুম কমিশন অধ্যাদেশ পাশ হয় নাই, বিচার বিভাগ আলাদা হবে সেই সচিবালয়ের, সেইটা পাশ করেন নাই, মানবাধিকার কমিশন পাশ করেন নাই, দুর্নীতি দমন কমিশনের যে অধ্যাদেশ সেটা পাশ করেন নাই। এগুলো হলো টার্নিং পয়েন্ট ফর এ কান্ট্রি, সেইগুলোই আপনারা মানেন নাই। উপরন্তু মানবাধিকারের বিষয়ে যে কমিশন যেটা, সেটা 2009 যেটা ছিল সেটাকে আবার ফেরত এনেছেন। এই তো আবার আমাদেরকে ব্যাখ্যা দেন কি যে আমরা অনেক পোক্ত করে আনবো, এটা অনেক মজবুত করে আনবো। এই জন্য পোক্ত করে আনবেন, মজবুত করে, মানেটা কি? আপনি পাশ এখন করান, অ্যামেন্ডমেন্ট তো যে কোনো সময় করতে পারবেন, পরিবর্তন সব সময় করতে পারবেন। কেন করেননি? কারণ আপনারা পরিষ্কার স্টাবলিশ করে দিয়েছেন যে আমরা
এই নির্বাচন যাতে তালবাহানা না হয় সেজন্য আমরা সব স্বাক্ষর করেছি। পরিষ্কার বলতেছেন গণভোটে স্বাক্ষর করছি, নাহলে নির্বাচন হতো না। তো আপনার তো পরিষ্কার একটা চিত্র আপনার সম্পর্কে আপনি দিচ্ছেন, জনগণের তো কিছু বোঝার দরকার নাই। সে কারণে আমি বলছি যে আপনাদেরকে বলতে হবে নির্বাচনের কি আপনাদের কেন ভোট দিছিল, জনগণের কাছে কি বলে চাইছিলেন। ভাই বলছেন নির্বাচন ইশতিহার, ইশতিহার এক জিনিস, আপনার গণভোট এক জিনিস। ইশতিহার দলীয়, গণভোট গোটা দেশের। তারপরে তর্কের খাতিরে বলছি, ওনাদের ইশতেহারে আছিল নির্বাচন সংবিধান সংস্কার করবেন, এই 1 মাসে সেই মর্মে কোনো স্টেপ নিছেন? উপরন্তু আপনারা গিয়ে ওখানে ধাক্কাধাক্কি করতেছেন, আমরা সংশোধন করার জন্য কমিটি বানাবো। আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে লেখা আছে সংস্কার, কই কোনো স্টেপ তো নেননি আপনি। নিতেন তারপরে বলতেন, নেননি আপনি। তারপরে আসেন, বলা হচ্ছে ব্যাংক লুট হয়েছে। ইয়েস, ব্যাংক লুট হয়েছে, তার মানে কি? ব্যাংক লুট হয়েছে বলেই আপনি খালাস? আপনাকে বলতে হবে ব্যাংক লুট করেছে কারা, তার বিরুদ্ধে আপনার অ্যাকশন কি। আপনি ক্রিমিনালের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। আপনি যখন, আমরা তো সবসময় কি বলি, বাংলাদেশের জনগণ, ওই যে যখন সংখ্যালঘুর উপরে একটা নির্যাতন হয় তখন আমরা কি বলি, বাংলাদেশি জনগণ। তা আপনি রাজনীতিবিদ দেখেন কেন, রাজনীতির দল দেখেন, ব্যাংক লুট করছে কে? সেই লুট করছে, তার বিরুদ্ধে আপনি স্টেপ কি? তা আপনি না বয়ান দিয়ে রেখে দিবেন, হবে না। এক আসেন, ইউনূস সরকার মবের কালচার শুরু করছে, সবাই বলছে টেলিভিশনে এসে, আমি সবার সাথে একমত। কিন্তু ইউনূস সাহেব বইলে গেছেন, আমি যে মবগুলি করে যাইতেছি এটার বিচার আপনারা করতে পারবেন না, এটা তো ক্রিমিনাল অফেন্স। ইউনূস সাহেবের সময় যে কবর থেকে ডেড বডি তুলে তারপর পোড়াইলো, মাজার ভাঙলো, কতগুলা ঘটনা ঘটছে, সে কি বলে গেছে যে আসামি ধরতে পারবেন না? এক। দুই, এই সরকার আসার পর কুষ্টিয়ায় পিস সাহেব পিটায় মেরে ফেলছে, মরে নাই? তাহলে আমি পরিবর্তন কি পেলাম? যে আমি আপনি তো মবের কন্টিনিউশন চলছে। অ্যাডভোকেট আমিনুর রাজ্জাকে এইখানে থামিয়ে আমার এই প্রশ্নে আসলে এইটাই ছিল, যেহেতু আপনি একটু এই প্রসঙ্গের অবতারণা করলেন। জনাব রফিক শিকদার, একটা বিষয় হচ্ছে যে এটাও সাধারণ মানুষের একটা প্রশ্ন, যে ইউনূস সরকারের সময় এই মব সন্ত্রাস এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ, এবং একই ধর্মের মধ্যে একটু আবার ভিন্ন মতের যারা, ভিন্ন সংস্কৃতির যারা, তাদের উপর আমরা সবশেষ দেখলাম মিরপুরে শাহ আলীর মাজারে হামলা হলো, এবং তারপরে সবশেষ একটি ঘটনা দেখলাম কক্সবাজারে মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের উপর হামলা হলো, এবং সেখানে একদম পরিষ্কারভাবে গণমাধ্যমে যে অভিযোগগুলো এসছে সেগুলো বিএনপি এবং ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে। সুতরাং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি আপনি মনে করেন যে আসলে ওটা একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, একটা নির্বাচিত সরকার, এবং বারবার বলা হয়েছে নির্বাচিত সরকার এলে দেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে, মানুষ তো তার উপর আস্থাও রেখেছে, কিন্তু এই চিত্র কি সরকারের অর্জনকে ম্লান করে না? সরকারকে আরো শক্তিশালী হতে, সচেতন হইতে পথ দেখায় এই সমস্ত আলোচনাগুলো, কিন্তু ম্লান করে দেওয়াটা তো এটা একদম শেষ কথা। সরকারের কাজ করছে এবং রাষ্ট্র তার গতিতে চলতেছে। রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে আমার ভাই যেটা বললেন, এবং বললেন যে 3 মাস একেবারে কম নয়। হ্যাঁ, 3 মাস কম না, কিন্তু 3 মাস কি আপনার অর্জন কম হয়েছে? আপনার একটা ভঙ্গুর একটা অর্থনীতি, রাজনীতি, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশে, বিশেষ করে আপনার ইউনূস সরকার সাহেব নির্বাচিত ছিল না বটে, সে কারণে জবাবদিহিতা কম ছিল, কিন্তু তার ওই সময়টা পরিস্থিতিটা কী ছিল দেশের? কিংবা আপনি যদি তার আগে যান 15 বছর, আপনি মিলাবেন তো 15 বছরের সাথে। 15 বছর কী ছিল? 15 বছর তো শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল। আপনার আর্টিকেল 37, 38, 39 সংবিধানে স্পষ্ট বলা আছে সভা করতে পারবেন, সমাবেশ করতে পারবেন, কথা বলতে পারবেন, যেমন কথা বলছে এখন বিভিন্ন মিডিয়াতে কথা বলছে না সবাই, কথা বলতে পারবেন, লিখতে পারবেন, বলতেও পারবেন। সেটা কি আপনার এক্সারসাইজ করতে সক্ষম হয়েছিলাম আমরা গত 15 বছরে? কথা বললেই তো অ্যারেস্ট। আদিলুর রহমানের কথা আপনার মনে আছে? গণ অধিকার আদিলুর রহমান সাহেব যে ওই শাপলা চত্বরে কত সংখ্যা, মানে সংখ্যা কত নিহত হয়েছে, হত্যা করা হয়েছে কতজন, সংখ্যা কম বেশি বেশি বলাতে তাকে ওই রাতেই গ্রেপ্তার করছিল। সংখ্যা বেশি বললো কেন? তার মানে কম তো হয়েছিল, বেশি না হোক কিছু তো হচ্ছিল। তো সেটার জন্য যারা হত্যা করলো আওয়ামী লীগ আমলে, এই শাপলা চত্বরে এনে রাতের অন্ধকারে এই যে পীরদেরকে হত্যা করলো, আলেম ওলামাদের হত্যা করলো, নিরীহ এই ইসলামী তৌহিদিকে হত্যা করলো, পিলখানা যে হত্যাকাণ্ড হলো, এগুলো। হ্যাঁ, আপনি কি এখন এই 3 মাসে আওয়ামী লীগ 8 সালে ক্ষমতা আসার সম্ভবত 3 মাসের মধ্যে হবে, 2.5 মাস। পিলখানা যে 25শে ফেব্রুয়ারি যে আপনার পিলখানার ট্র্যাজেডিটা, তো আমি তো আশা করি যে বাংলাদেশে এরকম ঘটনা না হোক। আমি কথা বলবো যে আওয়ামী লীগের শাসন আমলের সাথে আমাদেরকে ইয়া করতে হবে, এই কারণে যে আমাদের আগের সরকারটি ছিল আওয়ামী লীগের সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট ইউনূস সরকার, এটা
একটা আন্দোলনের একটা প্রেক্ষাপটে তৈরি হয়েছে এবং বিশ্ববিরোধী আন্দোলন করার মধ্যে দিয়ে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর ইচ্ছাই কিন্তু ইনু সরকার বসেছিল। সে কারণে ইনু সরকারের উচিত ছিল যেটা, যে তাদেরকে আরও আগে নির্বাচন দিয়ে চলে যাওয়া, সেটা উচিত ছিল। কিন্তু কী উদ্দেশ্য ছিল সেটা আমরা জানি না। তবে তিনি তো দেশ বিদেশে বলেছিলেন যে আমি সুষ্ঠু অবাধ নির্বাচন দেব, কিন্তু বিলম্ব করার কারণ কী ছিল সেটা আমাদের জানা নাই। বিলম্ব হয়েছে সেটা বটে, যে কারণে দেশে নানা রকম এনার্কি তৈরি হয়েছে। ষড়যন্ত্রকারীরা চেষ্টা করেছে ষড়যন্ত্র করতে, নির্বাচনটা যেন না হয়। আবার পাশাপাশি জামাত ইসলামও বিভিন্ন সময় আস্ফালন দিয়েছে যে নির্বাচন করতে দিবে না, নির্বাচন হবে না, এই মানলে না মানলে নির্বাচন হবে না। আবার ওনারা নির্বাচনে গেছেন, নির্বাচনে গিয়ে বলছেন যে এভাবে নির্বাচন হবে না, তারপরে নির্বাচন হয়েছে, তারপরে বলছে নির্বাচনে আমরা গিয়েছি, আমরা পার্লামেন্টে যাবো না, পার্লামেন্টে গেছে, পার্লামেন্টে গিয়ে বলছে আমরা শপথ করবো না, শপথও করছে। এখন আমার কথা হলো এগুলো করতে হবে, এটা আমি তাদেরকে বলছি না কেন করছে, এটা তাদের দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব। যদি না করে, যারা না করবে এই সময়ে দেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। 15 বছর ফেসিবাদের বিপরীতে একটি শক্তিশালী রাজনৈতিক একটা কাঠামো তৈরি হচ্ছে এবং একটা শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এবং এতদিন যে আপনার পরমুখাপেক্ষী যে আমাদের যে অর্থনীতি বা পররাষ্ট্রনীতি ছিল, সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। সেই মুহূর্তে যদি কেউ যদি সরকারকে প্রেরণা না দিয়ে বাধাগ্রস্ত করতে চায়, হুমকি দিতে চায় বা বলতে চায় নির্বাচন, মিড টার্ম নির্বাচন হবে, এই হবে সে হবে, এগুলো বাড়তি কথা, এগুলো জনগণ খায় না, এখন জনগণ নিবেও না। কারণ বিএনপি তো একেবারে ছোটোখাটো দল নয়, হঠাৎ করে আসা কোনো রাজনৈতিক দল নয়, সরকার নয়। বিএনপি যতবারই এদেশে সরকার গঠন করেছে বা নির্বাচন করেছে, সুষ্ঠুবাদ নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করেছে। যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে বাংলাদেশে, ততবারই বিএনপিকে জনগণ ভোট দিচ্ছে। এটা হচ্ছে আমার কথা। যত এবং আপনি দেখেন যে বিএনপির যে ছাত্র সংগঠন, সবচেয়ে বড় সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, এই দেশে যতবারই আপনার ডাকসু রাকসু চাকসু সেই 89-90 এরশাদ বিরোধী আন্দোলনে যেমনি ভূমিকা রেখেছে, তাদেরকে বিপুল ভোটে ছাত্র সংসদ। না, আমি একটু বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনি যে প্রেক্ষাপট বলছেন তার সঙ্গে আমি যে ঘটনাগুলো বলছি, এগুলো তো প্রত্যাশার জায়গা, যে সরকারের কত ভালো কাজ আছে, তার বিপরীতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ন্ত্রণ করতে আপনি মনে করেন? আপনি তো এটা স্বীকার করবেন যে সরকার বদ্ধপরিকর, কোথাও চাঁদাবাজি চলবে না, সন্ত্রাস চলবে না, মব ভায়োলেন্স চলবে না, এটা আমাদের প্রধানমন্ত্রী জিরো টলারেন্স, দুর্নীতি চলবে না, মাদক চলবে না, অনিয়ম চলবে না, বিশৃঙ্খলা চলবে না। এবং যেখানেই এরকম হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হবে। এখন দেশটা তো ছোট না, একেবারে অনেক বড়ও না, কিন্তু এখানে তো অনেক লোকের বাস, 18 কোটি মানুষের বাস। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কি পরিমাণ আছে, এখানে আমাদেরকে জনগণকে এবং রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে আরও বেশি ক্রিয়াশীল হতে হবে, সচেতন হতে হবে। আবার যারা বিশৃঙ্খলা করছে তাদের থেকে সতর্ক থাকতে হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী একজন ডাইনামিক হোম মিনিস্টার, তিনি একদিকে সরকারি একজন কর্মকর্তা ছিলেন, এর আগেও একসময় তিনি ছাত্রনেতাও ছিলেন, তিনি অত্যন্ত মেধাবী। আমি বিশ্বাস করি যে একটু ঢেলে সাজিয়ে ঘুরে দাঁড়াবে এবং সরকার অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম। আমার মনে হয় এটা পরিষ্কার যে ঢেলে সাজানোর যে সময়টা সেটা আসলে আরেকটু দরকার এবং তারপরে সাফল্য আসবে। জনাব রাজ্জাকি, একটা বিষয় যেহেতু বারবার ইউনূস সরকারের কথা আসছে, আপনি নিজেও একবার বলছিলেন যে আজকে কিন্তু ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার ছিল তার যে 18 মাসের কর্মকাণ্ড, সেগুলোর তদন্ত চেয়ে একটা রিট হয়েছে। এখন অনেকে আবার এটার বিপরীতে প্রশ্ন করছেন, কতটা যৌক্তিক সেটা হয়তোবা আপনারা বিচার করবেন, যে ওনার 18 মাসের কর্মকাণ্ডের মধ্যে নির্বাচনও আছে। এখন এই 18 মাসের কর্মকাণ্ড যদি কোনোভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে, তাহলে কি আসলে নির্বাচনটা বা নির্বাচিত সরকারও চ্যালেঞ্জের মুখে পড়বে? আমরা তো প্রতিটা বিষয় তো জটিল, যে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করছেন সবই জটিল। তারপরে ভাইয়ের দুই একটা কথার আমি জবাব দিই। 1 নম্বর, ভাই বলছেন 15 বছরের যে ঘটনাগুলো ছিল জঘন্য, আয়নাঘর ইত্যাদি ইত্যাদি, আয়নাঘর ছিল, ক্রসফায়ার ছিল, বিডিআর হত্যা ছিল, তো এই সরকার আসলে অনেক উন্নতি হয়েছে। নো, ইট ইজ নট কারেক্ট। তাকে সরানো তো এগুলো বন্ধ হয়ে গেছে, তো উন্নতি কি হইল? কল্পনা করেন চক্ষু বন্ধ করে, শেখ হাসিনা থাকলে 29 পর্যন্ত এটা থাকতো, 19 হয়ে গেছে বলে ওইগুলো নাই। এগুলো এটা তো ডেভেলপমেন্ট সরকার করে নাই, তাকে তারাই দেওয়া, এগুলো বন্ধ হয়ে গেছে। তাহলে মানে আপনি কিরকম উন্নতি দেখতে চাচ্ছিলেন? আমি যে উন্নতি দেখতে চাচ্ছি, এই যে আমি বললাম, আমি দেখতে চাই, আপনি বলছেন 5 লক্ষ কোটি 10 লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকের থেকে লুট হয়ে গেছে, আমি সেই মামলাটা দেখতে চাই। আমি কি বুঝতে পারছি? আপনি এই সরকার টালবাহানা করতে বলে আপনি নির্বাচন মেনে নিছেন, এইটা সেইটা বলতেছেন। এই সরকারের এই অন্তর্বর্তী সরকার খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী কেন? এই অন্তর্বর্তী সরকারের যে অ্যাটর্নি জেনারেল তিনি এখন আইনমন্ত্রী। বিডার যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি আজকের প্রধানমন্ত্রীর সাথে সফর করতেছেন। এগুলো সব ইউনূস সাহেবের। মানে কারণটা কি? কারণটা কি বলতে হবে তো। আজকের স্বরাষ্ট্রমন্ত্রী অথচ চৌকস স্বরাষ্ট্রমন্ত্রী, উনি চরমভাবে বিরোধিতা করছিলেন খলিল সাহেবকে সরাইতে হবে, তারপরে আসিফ মাহমুদ আর ছিল আপনার মাহফুজ আলম, তাদেরকে সরাইতে হবে। আজকে মন্ত্রী পরিষদের সহাবস্থান করছেন।
আমাদের আস্থার জায়গাটা নষ্ট হচ্ছে। আমি যে সামনের দিকে বলবো যে আমার হ্যাঁ আমি দেখতেছি এই হবে, আমাকে দেখার জন্য সেই সুযোগটা তো দিবেন। আমি তো আমার পরিস্থিতি তো বলছে না। যাদের বিরুদ্ধে আপনাদের আন্দোলন ছিল তাদেরকে আপনারা নিয়ে সহ অবস্থান করতেছেন, জামাতের বিরুদ্ধে আন্দোলন ছিল তাদেরকে সব দল সহ অবস্থান করছেন। সেজন্য আমাদের আস্থার জায়গাটা নাই। আপনি মুখে বলতে থাকেন না, বলতে পারবেন, কারণ 2/3 মেজরিটি নিয়ে আপনার, আপনি নিজে যখন আইন মানেন না, আপনি আরেকটা লোকের আইন মানাবেন কিভাবে? এই সরকার বলে আমরা সাংবিধানিক সরকার, উনি একজন আইনজ্ঞ, একেবারে বিরাট পণ্ডিত হইতে হবে তা না, সাধারণ মানুষও বোঝে। সংসদে সংবিধানে বলা ছিল সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন। সেই নির্বাচন 90 দিনের মধ্যে হয়েছে? তো যদি না হয়ে থাকে এরপরে কি সংবিধানে বলা আছে যখন মন চায় তখন? না। তার মানে আপনি সংবিধানের বাইরে আছেন, থাকতেছেন সংবিধানের বাইরে, বলতেছেন আপনি সংবিধানের ভিতরে। ভাই সাধারণ লোক বোঝে। এই কাভারেজ দিয়েন না। বিশেষ সিচুয়েশনে, বিশেষ কারণে, বিশেষভাবে নির্বাচন হয়েছে, সেইগুলাকে বৈধ করার জন্য আমি বলছি, সেগুলাকে বৈধ করার জন্য এই যে গণভোটের আলোকে জুলাই সনদের বাস্তবায়ন, ওইটা একমাত্র রাস্তা। এখন হয়তো আপনি পাত্তা দিচ্ছেন না, গায়ে মাখতেছেন না। আপনি যে জায়গাগুলোতে যেই সমস্ত জায়গাগুলো আপনাকে ফেভার করলে আপনি আপনার ত্রুটিগুলো ঢাকা থাকে, সেই জায়গাগুলো কোথায় সেটা আমি বলি। সেই জায়গাগুলো একটা হলো মিডিয়া, একটা হলো আমলাতন্ত্র, আর একটা হলো বিজনেস অলিগার্ক। এই তিনটা সেক্টর এখন আপনাকে কোঅপারেট করতেছে, সরকারের বিরুদ্ধে লিখছে না। যেমন এই সরকারের পরে আসার পরেও কুষ্টিয়ায় পীর সাহেব মারা গেছে, পিটায় মারছে, সেইটা নিউজ আসছে। নিউজের পরে কিন্তু ভিউজ আসে। ভিউজটা কি? সাংবাদিকরা লেখে যে এই সরকার তো বলেছিলেন, ইউনূস সরকারের সময় মব হয়েছে, তারপরে গণতান্ত্রিক সরকার আসলে আর মব হবে না। এই ঘটনাটা পরিষ্কার মব। এই ভিউজটা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আপনারা কেউ লিখছেন না। এবং আলোচনা হয়েছে, আমি বলি, শাহ আলী মাজারের প্রসঙ্গই তো এলো। ঠিক আছে, যেই প্রশ্নগুলো আজকে আপনি আমাকে করছেন, সেই প্রশ্নগুলো তো আপনাদের সাংবাদিক হিসেবে আমি আপনাকে প্রতীকী ধরছি। সাংবাদিক হিসেবে প্রত্যেকের যাওয়া উচিত, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত 3 মাসে আপনার অর্জন কি, মাননীয় আইনমন্ত্রী গত 3 মাসে আপনাদের অর্জন কি। আপনারা কেউ যাচ্ছেন, আপনারা কি একবারও গিয়ে কেউ প্রশ্ন করছেন যে এই ইউনূস সরকারের গায়ের থেকে আমরা প্রচণ্ড দুর্গন্ধ পেয়েছি, সেই খলিলুর রহমান কেন এখানে, সেই আশিক চৌধুরী কেন প্রধানমন্ত্রীর সাথে, সেই অ্যাটর্নি জেনারেল কেন এখন আইনমন্ত্রী? প্রশ্নগুলো করেননি। আপনি আমাকে যতই বলেন আমরা বুঝি, এই দেশে থাকি, এই দেশের আবহাওয়ায় থাকি, কি প্রশ্ন করেন না করেন এটা আমরা বুঝি। এটার মানে হচ্ছে এই যে আমি বলছি ওই যে তারপরে আমলাতান্ত্রিক। আপনি দেখেন প্রতিবেশী দেশের পাশে এই শুভেন্দু আসছেন ক্ষমতায়, উনি এসে অলরেডি 100-150 তার লোক পাল্টাইছেন। লোক তো পুরনো সেই মমতারই 15 বছর চালাইছে, কিন্তু সে আপনাকে দেখাইতে হবে যে আপনি পাওয়ারে আসছেন। পাওয়ারে আসছেন মানে কি মুখে গ্রেপ্তার করে? নো, আপনার অবস্থানটাকে দেখাইতে হবে। ইয়েস, 200-300 কর্মচারী এখান থেকে সরা ওখানে, এখান থেকে সরা ওখানে, আপনাদের সেই পুরনোটাই থাকবে, আপনাদের সব কর্মচারী বাদ দিতে পারবেন। আমি সেই মুভমেন্ট দেখি না। তারপরে এই যে এখনো যারা কাস্টডিতে আছে, অনেকে শেয়ার বাজার কেলেঙ্কারি করার লোক কাস্টডিতে আছে, মামলা কোথায়, অ্যাকশনটা কোথায়? আমি তো দেখছি না রে ভাই। উপরন্ত ইন এডিশন এই যে আপনি আজকে বলছেন রিট করেছি ইউনূস সাহেবের ব্যাপারে, আপনি রিট করতেই পারেন, বাট প্রশ্ন একটা শেষ করে দিচ্ছি এটা বলে, যেহেতু রিটের প্রসঙ্গটা আনছে। নাম্বার 1 রিট হয় গভর্নমেন্টের বিরুদ্ধে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কি বিষয়ে? যে কোনো বিষয়ে রিট করতে হলে সরকারের বিরুদ্ধে করতে হবে, অর্থাৎ সরকারের ইনভলভমেন্ট, অর্থাৎ সরকার এই কাজগুলো করতেছে না। তাহলে কার বিরুদ্ধে করছে আমি জানি না, নিশ্চয়ই সরকারের কোনো অথরিটির বিরুদ্ধে করছে যে মামলা, এই যে তারা যাতে বিদেশ যাইতে না পারে, তারা যাতে বিদেশ যাইতে না পারে, এটা তো মানবাধিকার লঙ্ঘন। আপনি বিদেশ যাইতে যদি না পারে, সেটা এখতিয়ার কিন্তু একেবারে সরকারের, পিওর সরকার বলতে ফাইনালি কোর্ট। আপনি সরকার ইচ্ছা করলেই কিন্তু অমুকে বিদেশ যাইতে পারবেন না, এটা বাংলাদেশে সম্ভব, কিন্তু নিয়মে নাই। তাকে অ্যাপ্রোচ করতে হবে আদালতের কাছে যে এই কারণে তাকে বিদেশ যাওয়া থেকে বিরত রাখতে হবে। এখন আপনি যদি বলেন আমি রিট করেছি, আপনি রিট করার আপনি কে? আপনার জুরিডিকশনটা কি? মানে আপনি কেন করতেছেন? আপনি বরং যেটা নিয়ে সেই নিয়ে মামলা করেন, স্পেসিফিক মামলা করেন। ওই যে হামের জন্য লোক মারা গেছে বলতেছে না, হামের জন্য লোক মারা গেছে, আমি বারবার শুনতেছি, সবাই টকশোতে বলে। এ পর্যন্ত আপনি গভর্নমেন্টের কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে আপনি শুনছেন? বলেন না, কথা বলেছে তো প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা যিনি আছেন, তিনি হামের বিষয়ে কথা বলেছেন। সরকার তদন্ত কমিটি গঠন করবে হামের বিষয়ে স্পেসিফিক। আমার কথাটা বুঝেন না? জি, কমিটি বানায় তদন্ত করেন, তদন্ত করে কমিটি বান, এগুলি 55 বছর বয়স এই গল্পের। আচ্ছা রাখেন, আমি বিরতি নিতে হচ্ছে। মামলা করবে, আপনি তদন্ত করবেন, মামলা করবেন মানে কি? আগে তো মামলা হবে, দোষ খুঁজতে হবে না? মানে দোষ খুঁজতে না হয় তাহলে আমি টকশোতে বলি কেন? আচ্ছা,
আমরা আমরা এই আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি দর্শক। সোনালী লাইফ ইন্স্যুরেন্স নিবেদিত সংবাদ সংলাপের সাথে থাকুন, একটু পরে ফিরছে। বিরতির পর আরো একবার স্বাগত সোনালী লাইফ ইন্স্যুরেন্স নিবেদিত সংবাদ সংলাপের সাথে আছে ইসমাইল হাসান জুয়েল, আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, আছেন রাজনীতি বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। জনাব রফিক শিকদার, আবু হেনা রাজ্জাকি যেখানটায় শেষ করেছেন যে তিনি বারবার একটা কথা বলার চেষ্টা করছেন যে পুরনো যে চক্র বলা চলে, যে সরকারের একটা জীবন চক্র বা তার কার্যক্রমের চক্র, সেখান থেকে বুঝে এই সরকার এখনো বের হতে পারছে না, এবং তিনি বলছেন যে যা কিছু আমরা উন্নতি দেখছি সেটা আসলে খারাপের অনুপস্থিতি, ভালো যে নতুন করে যোগ হবে সেটি তিনি দেখতে পাচ্ছেন না। সেটি আপনি কি করে দেখবেন? আরেকটা বিষয় একটু বলতে চাই যে একটি বিষয়ে কেউ বিশেষ করে বিরোধী দলে যারাই আছেন তারা বারবার বলার চেষ্টা করেন যে সরকার এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছে জুলাই সনদ এবং গণভোট নিয়ে, এবং গত 3 মাসে যদি সরকারকে সমালোচনার সবচেয়ে বেশি যেটি শুনতে হয়েছে সেটি হচ্ছে এই গণভোট এবং জুলাই সনদ ইস্যুতে। সেই বিষয়ে আপনার ব্যাখ্যাটা শুনতে চাই। শুনুন, রাজ্জাকি ভাই উনি অপটিমিস্টিক, আমি ওনার চেয়ে অপটিমিস্টিক কম না। বর্তমান সরকারও কিন্তু আশাবাদী, এটা ভালো। তবে তিনি যেটা চান যে টমেটো গাছ লাগাইয়া সাথে সাথে টমেটো ধইরা টমেটো পাকে না কেন, ওই পাকা টমেটো দিয়ে উনি শিং মাছের ঝোল খাবেন, এটা ভালো। কিন্তু একটু আপনাকে টমেটো গাছটা তো লাগাতে হবে, আবার সময় নিছেন। টমেটো গাছটা লাগাইয়া তারপর তো আপনাকে এটাতে পানি ঢালতে হবে, তারপরে আপনার গাছটাতে টমেটোটা বড় হবে, পাকবে, তারপর তো আপনি পাকা টমেটো ঝোল খাবেন। এটা জঞ্জাল একটা সরকার ছিল 15 বছরের, এটাকে রাতারাতি শেষ করা যায় না। একইভাবে বিএনপি যেটা বিশ্বাস করে যে পুরানো পথে হেঁটে কখনো নতুন গন্তব্যে পৌঁছানো যায় না। বিএনপি পুরানো পথে নাই বললে হবে না। পুরানো পথ বলতে আওয়ামী লীগের পথে বিএনপি থাকবে কেন? বিএনপির পথ আছে। বিএনপি যে পথে এগিয়েছিল বিগত দিনগুলোতে, এগিয়ে থাকার কারণে বিএনপিকে যে কারণে মানুষ বারবার ভোট দিয়েছে, সেই বিশ্বাস এবং ভোটের জায়গাটাতে বিএনপি কিন্তু সবসময় কিন্তু স্থাপন করে।
বিএনপি এমন কোনো কাজ করে না যে কাজগুলো করলে জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। যেমন আপনি এখন ধরেন আজকে সবচেয়ে বড় যেটা যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সেখানে হাত দিয়েছে কিন্তু বিএনপি সরকার। স্বাস্থ্যের উপরে যেটা স্বাস্থ্যমন্ত্রী প্রতিদিন কাজ করছেন নিয়মিতভাবে, এবং দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশে যে হামায়ের যে টিকাগুলো বিগত দিনে কারা কারা কী করেছে সেগুলো তদন্ত হবে। একই সাথে তদন্ত করার জন্য বিচার করার জন্য শুধু বসে থাকলে তো হবে না। রাষ্ট্র তো রাষ্ট্রগতি চলে, দেশ চলমান, প্রবাহিত নদীর মতো, এখানে আপনি কাজ করতে হবে। তো শিক্ষার ব্যাপারে দেখেন যে প্রধানমন্ত্রী যেখানেই যান যে শিশুদেরকে ডেকে নেবে, তাদের লেখাপড়ার খোঁজখবর নেন, তাদেরকে পরামর্শ দেন ভালো করে পড়াশোনা করার জন্য, খেলাধুলাও করার জন্য, মোবাইল নিয়ে যেন বেশি করে না থাকে, ইত্যাদি ইত্যাদি। কৃষকদের সাথে তিনি বসছেন, কৃষকদের সুখ দুঃখের কথা শোনেন। চাঁদপুরে গতকালও আমরা তাই দেখলাম, আলেম ওলামাদের সাথে বসেন, সাংবাদিকদের সাথে বসেন, সকল স্তরের মানুষের সাথে বসছেন, সবার কাছ থেকে শুনতে পারেন। হ্যাঁ, তবে এটা ঠিক যে রাজনীতির নামে যদি কেউ অরাজকতা তৈরি করার চেষ্টা করে, সেটা সরকারটা মানবে না। কিন্তু সরকার সহনশীল, এটা সত্য। এটাও সত্য যে সরকার প্রতিহিংসামূলক নয়। যে কারণে রাজ্যে কি বলতেছেন যে তারেক রহমান সাহেব যে সরকার, তারেক রহমান সাহেব যে বিএনপির চেয়ারম্যান বা একটা বড় রাজনৈতিক দলের তিনি শক্তিশালী একজন চেয়ারম্যান, নির্বাচিত এতগুলো পার্লামেন্ট মেম্বার নিয়ে একটা বড় একটা রাজনৈতিক সরকার, শক্তিশালী পার্লামেন্টের নেতা, তাহলে তিনি রাতারাতি অনেক কিছু দেখাচ্ছেন না কেন, কিংবা যে প্রধানমন্ত্রী অনেক পাওয়ার আছে। এটা সত্য যে তারেক রহমান সাহেব যে একটা নিরঙ্কুশ ক্ষমতা বা একটা প্রধানের পাওয়ার, সেই পাওয়ারটা তিনি সেভাবে এক্সারসাইজ করছেন না, দ্যাট ইজ ট্রু। এটা আমরাও বিশ্বাস করি। আমরা কখনো কখনো বলি যে তিনি আরও বেশি কঠোর হন না কেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যেটা বুঝি না সেটাই তিনি বুঝতেছেন, কিংবা আমাদের যেখানে বুঝ শেষ সেখানে হয়তো বলা শুরু। কারণ আমরা দেখেছি, আমি ওনাকে ব্যক্তিগতভাবে যদি বলি, আমি 87, 88, 89 সাল থেকে আমি ওনাকে চিনি, এর আগে আমি চিনি 98, 89। উনি স্বল্পবাসী, তিনি অল্প করে খানও, কিন্তু তিনি খুব চিন্তা করেন দেশকে নিয়ে, ঘুমান কম, এবং তাই দেখতে পাচ্ছি গত 17 বছর তিনি কিন্তু লন্ডনের থেকে আমার মনে হয় যে 3-4 ঘন্টা ঘুমিয়েছিলেন কিনা। দিন রাত কিন্তু দেশ কীভাবে এগিয়ে নিয়ে যাবে, গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা হবে, এবং গণতন্ত্রের পাশাপাশি দেশে কী কী সমস্যা আছে, কোন কোন খাতে, সবগুলো তিনি সেখান থেকে অ্যাড্রেস করেছেন। একটু যোগ করি, আপনি কঠোরতা চান কোন হিসাবে, মানে প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, কার কঠোরতা চান? না, আমি মনে করি যে মানুষ তো একজনই, মানুষ তো এক লোক তো তার তো রোল দুই রকমের। না, উনি তো লোকটা একটাই। বিএনপি যিনি চেয়ারম্যান, তিনি কিন্তু সরকারের প্রধানমন্ত্রী। তিনি যদি কঠোর হন, পার্টিতে যেমন কঠোর হবেন, সরকারও কঠোর হতে পারে। কিন্তু সরকারকে দুর্নীতিমুক্ত করার জন্য, সচল করার জন্য কিন্তু তিনি কঠোর। দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তিনি কঠোর, এটা সত্য। সেখানে জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স, অন্যায়ের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স। নিয়ম নীতি নষ্ট করবে বা কেউ মানে সরকার পরিচালনা করতে কেউ এনার্কি তৈরি করবে, সে জায়গায় তিনি কঠিন আছেন। কিন্তু প্রতিহিংসার যে রাজনীতিটা, সেটা তিনি করছেন না, আমরা এখন দেখতে পাচ্ছি না। যেটা মানুষ আশা করেছিল যে আওয়ামী লীগ সরকার পতনের পরে আপনার 1.5 লাখ 2 লাখ লোক এক রাতেই মারা যাবে জনগণের হাতে, বা বিএনপি নেতাকর্মীরা যেভাবে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, গুম খুন হয়েছে, প্রতিহিংসা হিসেবে তাদেরকে আবার করবে, সেটা তারেক রহমান সাহেব করতে দেন নাই, রক্তপাত হয় নাই, এটা সত্য। একই সাথে যদি বলেন যে বিএনপি সরকার গঠন করার পরে তাহলে কি তাদেরকে ক্ষমা করে দেওয়ার প্রশ্ন, সেটাও কিন্তু না। আইন অনুযায়ী, বিচার অনুযায়ী যাদের যাদের অন্যায় আছে বিচার হবে, শাস্তি পাবে, সেই জায়গায় আবার কোনো কম্প্রোমাইজ নেই। আর তারেক রহমান সাহেব সরকার ওই যেটা যাদেরকে এবার কামনা করে, সাধারণ জনগণ কামনা করে, সাংবাদিকরা কামনা করে যে উন্নয়নের গতিতে দেশ কত দূর যাবে, তা আমি বিশ্বাস করি যে সরকারের তো একটা সময়সীমা থাকে, সরকার দিন দিন কাজ করছে এবং সেভাবে এগিয়েও যাচ্ছে। স্বাস্থ্যসেবা বলেন, আপনার এই যে গঙ্গা চুক্তি, ফারাক্কা চুক্তি যেটা আছে, এটা আমরা মনে করি যে এটা প্রমাণ হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের তারা এটা বাস্তবায়ন করলে আমরা বুঝতে পারবো যে তারা আজ আমাদের আসলে প্রকৃত বন্ধু। সেটা আমাদের একটা অপেক্ষা, সেটা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলম সাহেব এটা ইতিমধ্যে বলেছেন কথাটা। তো কাজে আমি বলবো যে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কারখানা, অর্থনীতি, আপনার কৃষি, সকল অঙ্গনে কিন্তু বিএনপি যেখানে যেখানে কাজ করার দরকার কাজ করে যাচ্ছে, দিনরাত রুটিন ওয়ার্ক কাজ করছে। এবং আমি মনে করি যে এটা একটা জায়গায় যে পৌঁছবে, দৃশ্যমান হবে। শুরু যেহেতু হয়েছে, এটার একটা জাগ্রত বেজে পৌঁছবে। আমরা আপনার প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা সুশীল বাংলাদেশ, একটি শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা অতীতে যে সকল নানান রকমের অব্যবস্থাপনা ছিল, অত্যাচার ছিল, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আমি মনে হয় মোটামুটি পরিষ্কার। আপনার রাজ্যে কি প্রতিহিংসা রাজনীতির কথা এলো? আমরা দেখেছি যে জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি জামিন পেয়েছেন। এর আগে আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরী তিনি জামিন পেয়েছেন। আইভি, নারায়ণগঞ্জের সাবেক মেয়র, তিনি জামিন পেয়েছেন। এবং সবশেষ আমরা দেখলাম যে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তিনিও জামিন পেয়েছেন। এবং নির্বাচনের আগে বলা হয় যে আওয়ামী লীগের মোটামুটি তৃণমূল পর্যায়ের অনেকে যারা খুব তাৎক্ষণিকভাবে জামিন নিয়ে বের হয়েছেন। এটি একদিক থেকে আপনি কিভাবে দেখবেন? কারণ অনেকে মনে করছেন যে এটি আসলে
সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই হচ্ছে। তবে এটা নিশ্চয়ই সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা যে আইন তো আইনের গতিতে নিশ্চয়ই চলছে। একটু যোগ করে দিই যে এই সরকার ক্ষমতা নেওয়ার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তন হয়েছেন এবং বিচারের যে গতিটি ছিল বা যে গতিতে চলছিল, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে গত 3 মাসে সেই গতি কি বেড়েছে বা কমেছে? আইন তার গতিতে চলবে, কিন্তু তারপরে সরকারি কিছু পদক্ষেপ তো থাকে। ধন্যবাদ আপনাকে এবং সমালোচক। দেখেন এখানে কথা হয়েছে ওটা ভাই যেটা বললো প্রতিহিংসার রাজনীতি, মানে প্রতিহিংসার রাজনীতি শব্দটা আমি বুঝলাম না। প্রতিহিংসার রাজনীতি কোনটা? যে আপনার রাজনীতি আমি করতে দিব না, কথার কথা বলছি। সেটাও যদি বলেন তাও তো আওয়ামী লীগের রাজনীতি আপনি বন্ধ করে দিয়েছেন। কেন? ইউনূস সরকার বলছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, কিন্তু সেই অধ্যাদেশ কিন্তু আবার পাশও হয়েছে। তাহলে আপনি যদি প্রতিহিংসার রাজনীতি না করেন, গণতন্ত্রে বিশ্বাসী হন, তাদের বিচার চলতে থাকুক, তারা রাজনীতি করুক। আমি আমার কথা বলছি না, আমি তাদের গণতান্ত্রিক পদ্ধতির কথা বলছি। ওইটা বন্ধ করার মানে হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। আর আমি যেটা বলতেছি, আপনি মব বন্ধ করবেন, দুর্নীতি বন্ধ করবেন, মাদক বন্ধ করবেন, ব্যাংক লুট করছে তাদেরকে গ্রেফতার করবেন, টাকা পাচারছে তাদেরকে গ্রেফতার করুন, শেয়ার বাজার কেলেঙ্কারি আসামি জেলখানার ভিতরে আছে তাদের বিরুদ্ধে আপনি স্পেসিফিক মামলা শুরু করবেন। কই সেটা কি হচ্ছে? সেটা তো হয় নাই। তা আপনি কি করবেন? আপনি তাহলে কি হায়ের ভিতরে না? যেমন গণভোট দিতে বলছিলেন, সবাই গণভোট দিয়ে ভোট দিছে, এখন আপনি অ্যাকশনে যাচ্ছেন না, তাহলে ওটা হায়ের ভিতরে না ছিল? আমি বাস্তবায়ন করবো না, না করলে কি হবে? ইয়েস, কারেক্ট, না করলে কিচ্ছু হবে না। 2/3 মেজরিটি। আর পার্লামেন্টে যারা বিরোধী দল আছে মনে করছে অনেক কিছু, আমি তাদের মেধা টেধা দেখে এখন যেটা আমার ধারণা হয়েছে, যেটা মনে হয় কি জীবনের সর্বোচ্চ অর্জন, আমাকে মানুষ বলে আমি জামাতের রাজনীতি, আমি রাজাকার ইত্যাদি ইত্যাদি, আমি 68টা সিট পাইছি, আরও 8টা সিট পাইছি নারীদের, টোটাল 76টা, আমার বাসায় 5 বছর পতাকা উঠবে, আমার কাছে মনে হয় এটাই চার্মিং। তা না হলে আপনি পার্লামেন্টে থাকলে কি আর না থাকলে কি, আপনাদের ভয়েসটা তো ওইরকম রেস করতে আমি দেখলাম না যে আপনার সংস্কারে যাচ্ছেন না কেন, সংস্কার কথার প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলো আপনি এখন পালন করছেন না কেন, জোরালো ভয়েস যাকে বলে আমি দেখছি না। আমি সেদিক থেকে হতাশ। তা তো মাঠে নেমে গেছে, মানে তারা বিভাগীয় সমাবেশ করছে, ওখান থেকে একটাই দাবি। আমি দাবি একটাও করতে বলতেছি না এইভাবে আপনারা মারামারি করেন, কাটাকাটি করেন, ওইগুলো আমি করতে বলছি না। এটা কি ভাই চায় আমি আরো গন্ডগোল মারামারি টারামারি? কথাটা কিন্তু বেশি কাজ হয় না কেন? বেশি আমি কিন্তু পরিষ্কার করে দিছি কথাটা। আচ্ছা, আপনি লাউড ভয়েসে আপনি পার্লামেন্টে দাঁড়াইয়া স্পিকারকে সেই প্রশ্ন করবেন, অ্যাটাকিং কোশ্চেন, যে কেন আপনারা বলতেছেন যে কি নির্বাচন যদি না দিত, গণভোট না হলে নির্বাচন দিত না, সেজন্য মানছি। সেই প্রশ্নটা কি করছে তারা? যে আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এটা কি প্রতারণা না অন্য কিছু? কথার কথা বলছি, আমি সেই বলিষ্ঠ কণ্ঠ চাচ্ছি। 2 নম্বর আসেন রাষ্ট্র পরিচালনার যে বিচার বিভাগটার কথা আপনি আমার কাছে আনলেন। আপনি বিচার বিভাগের আলাদা একটা সচিবালয় হয়ে গেছে, সেটাকে আপনি থামিয়ে দিয়েছেন কেন? কি কারণে? কারণ আপনি বিচার বিভাগটাকে নির্বাহী বিভাগের অধীনস্থ করে ফেললেন। এটার মানে হচ্ছেই আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো, আমি বিচারালয়ের পাশ দিয়ে হাঁটবো, কিংবা আমি যে বক্তব্য দিব, বিচারালয়ের সবাই ভাবতে হবে ওনরা আমাদের নিয়োগকর্তা। এই যে ভীতির রাজনীতি আপনি এখানে কেন যাবো? আপনি যদি বিচার বিভাগটা স্বাধীন করে দেন, সমস্যাটা কোথায়? ইফ ইউ লাভ দ্য কান্ট্রি, ইফ ইউ লাভ ডেমোক্রেসি, আপনি যদি বিচার বিভাগের মানে বিচারের স্বাধীনতায় বিশ্বাসী হন, আমাগুলো দৃশ্যমান কিছু হইতে হবে। 3 নম্বর আসেন, আপনি 3 মাসে কি করলেন না করলেন বললেন অনেক সময় না, আমি এক কথাটা আবার রিপিট করতেছি, আপনাকে তপ্ত আগুনের মধ্যে ওই অন্তর্বর্তীকালীন সরকারও দাঁড়ানো ছিল, তাকে তো আপনারা কেউ বলেন নাই এই যে তাকে 3 মাস আমরা দেখি, কেউ বলেন নাই। আপনি পাবেন না, কারণ আপনি পলিটিক্যাল পার্টি, আপনাকে তো ওই তপ্ত আগুনের ভিতরে দাঁড়ায় নির্বাচন দিচ্ছে, আপনি একদিনও পাবেন না টাইম। 3 নম্বর আসেন, আপনি এই 3 মাসের মধ্যে যেই কতগুলো বেসিক জিনিস আছে মানুষের খুবই রাষ্ট্রের জন্য প্রয়োজন, ভাই যেটা বলছেন তারেক রহমান সাহেব বা প্রধানমন্ত্রী আমাদের শেষের দিকে, হ্যাঁ ফ্যামিলি কার্ড, এই সেই সব ভালো। আপনি এখন পর্যন্ত রাষ্ট্রের ফরেন পলিসি দিতে ব্যর্থ, আপনি ইকোনমিক পলিসি দিতে পারেন নাই, আপনি কর্মসংস্থান নিয়ে কি করছেন বলেননি, আপনি ম্যান পাওয়ার এক্সপোর্ট কিভাবে করবেন বলেননি। বলছে বলে নাই, আমি তো দেখি সবই চলতেছে। কোথায় আপনি কর্মসংস্থানের ব্যাপারে আমরা কি করছি? আমাকে দেখাইতে হবে তো পদ্ধতি। আপনি কার্ড দেন, অসুবিধা নেই, ফ্যামিলি কার্ড দেন, কৃষি কার্ড দিয়ে আমাদেরকে ঘরে বসায় রাখেন। আমরা তাহলে শেষ করে আপনার যদি রফিক সিদ্দিক 1 মিনিটে যদি এগুলোর কোনো জবাব দিতে চান। না, জবাব বলতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার আগেই তো আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রেসিডেন্ট পালিয়ে গেছে, সেক্রেটারি পালিয়ে গেছে, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, 300 এমপি সবাই পালিয়ে গেছে। আমরা ছাড়তে বলি না তাদের, আমাকে তো তারা দেশে তো তাদের না তারা নিজেরাই পালিয়ে গেছে, নিষিদ্ধ করার প্রয়োজন হয় নাই। এমনকি আপনার মনে থাকার কথা যে
5ই আগস্টে তাদের পতন হয়েছে, 15ই আগস্টে এক পাতিল খিচুড়ি কোথাও রান্না করেন নাই। এটা তাদের একটা রাজনৈতিক কর্মসূচি তো ছিল। কোথাও একটা যে পতাকা মানে ব্যানার করে দোয়ার আয়োজন করে নাই কোথাও। আপনি দেখেন বাংলাদেশে কোথাও হয়েছিল কিনা, মানে যদি থাকে, হয় নাই। যাই হোক, আমাদের মে মাস চলতেছে, আমাদের মে মাস শোকের মাস। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী আগামী 30শে মে। আমরা এই শোকের মাসে আমরা শুধু এই কথাই বলবো যে আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রতিহিংসামূলক রাজনীতি করে না, যেটা সত্য। একই সাথে বিচার বিভাগের গতিতে চলবে, আইনি গতিতে চলবে, দেশের গতিতে চলবে, রাষ্ট্র গতিতে চলবে। রাষ্ট্র, দেশ এবং সরকার রাজনীতিকে আমরা একসাথে মিলাবো না। আমরা বিএনপি রাজনীতি চলবো এবং আমরা পরিচ্ছন্ন রাজনীতি করি। এবং এটা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়ে গেছেন। তারেক রহমান সাহেব সেইটিকে ধারণ করি আমাদের বিএনপির যে চিন্তাভাবনা, সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আর গণভোটের কথা যে বারবারই বলছেন, গণভোটের নোট অফ ডিসেন্সের অনেক এখানে ব্যাপার আছে। শুধু গণভোট বলে চলবে না। জনগণ এখন সেগুলি নিয়ে চিন্তা করছে না। জনগণ এখন চিন্তা করছে দেশ কীভাবে আরও এগিয়ে যাবে। 15 বছর যে ভগ্ন রাজনীতি ছিল, একটা বঙ্গ দেশ ছিল, এখান থেকে আমরা বেরিয়ে এসে দেশকে কীভাবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবো। ওই কারণে শ্রমবাজার, আমাদের অর্থনীতি, আমাদের কর্মসংস্থান, শিল্প কারখানা, যেগুলো সবগুলো অচল ছিল, সবগুলো সচল করে যে অনেক ধন্যবাদ রফিক শিকদার এবং অ্যাডভোকেট আবু হেনা রাজাকে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।